নিজের জীবনটা দিয়ে দেওয়া ছাড়া বাকি আছে কিছু করতে? সবটাই করি। দেখুন, প্রতিটি স্বৈরাচারী শাসকেরই আত্মহত্যার প্রবণতা থাকে। আমি ওর সুরক্ষা কর্মীদের বলবো ওর উপর গভীরভাবে নজর রাখুন। আর ওকে আমাদের তো বাঁচিয়ে রাখতেই হবে, তার কারণ ও যা অপকর্ম করেছে সেই অপকর্মের শাস্তি পাওয়ার জন্য ওকে বাঁচিয়ে রাখতেই হবে, ওকে তো জেলে যেতে হবে। ফলে ও যাই বলুক না কেন, ও পশ্চিমবঙ্গের মানুষের জীবন হারাম করে দিয়েছে। পশ্চিমবঙ্গের মানুষের এখন যে এই মুহূর্তে জীবন দুর্বিষহ করে দিয়েছে, সে এই জীবন দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকে নেই এই কথা বলে সে পার তাকে যাবে না, তাকে পার দেওয়া যাবে না, ওকে বাঁচিয়ে রাখতে হবে। এবং আমি ওর সুরক্ষা কর্মীদের বলবো ওর উপর গভীরভাবে নজর রাখুন, কারণ প্রতিটি স্বৈরাচারী শাসকেরই একটা আত্মহত্যার প্রবণতা থাকে। হিটলারের দেখা গেছে, দেখুন হিটলারকেও আত্মহত্যা করতে হয়েছিল। আমি বলবো সুরক্ষা কর্মীদের সর্বদা ওর সঙ্গে থাকুন, ওর উপর গভীরভাবে নজর রাখুন। আমি কেন্দ্রীয় সরকারকে বলবো, তাদের যে আইবি তাদের বলবো আপনারা খবর রাখুন, যাতে কোনোভাবেই অন্য কোনো প্রকার টেন্ডেন্সি দেখা গেলেই সঙ্গে সঙ্গে ওকে বাঁচিয়ে রাখার সমস্ত রকম বন্দোবস্ত করতে হবে। তার কারণ ও যা অপকর্ম করেছে সেই অপকর্মের জন্য ওকে জেলে যেতেই হবে, এবং ওর জীবদ্দশায় ওর অপকর্মের ফল ওকে পেতেই হবে। কারণ আপনাদের আমি ভালোবাসি, আমার কোনো নিজস্ব পরিবার নেই, আপনার আমার পরিবার। লোকে দেখছে যে ওর পরিবারের ওই ব্যানার্জি টাইটেল থাকলে 35টা প্লট হয়ে যাচ্ছে। ওই কালীঘাটের একটা পরিবারের হাতে 3টে রাস্তার উপর 35টা প্লট। আরে লোকে তো চাইছে আপনার ভাইপো হতে, আরে লোকে তো চাইছে আপনার ওই যে পরিবার নেই বলছেন, আর পরিবারের যত লোকজনের সব সম্পদ তৈরি হচ্ছে। 3টে রাস্তার উপর 35টা প্লট, বড় বড় বাড়ি। আপনাদের মুখ দেখে আমার সকাল হয়, আমার দুপুর হয়, আমার রাত হয়। মানুষ তো চাইছেন যে আপনি তাদের মুখ দেখুন, কিন্তু দুর্ভাগ্য হলো আপনি তো মানুষের মুখ দেখছেন না। আপনি তো এতদিন দেখতেন ওই যাদের মুখ, তারা সব জেলে গেছে। পার্থ চট্টোপাধ্যায়ের মুখ দেখতেন, জেলে গেছে। নাম্বার 2 ছিল মানিক ভট্টাচার্য, নাম্বার 2 তিনিও এমএলএ ছিলেন, জেলে গেছে। খুব সুন্দরভাবে বলছিলেন যে 34 বছর ধরে হাতে ধরে যারা পশ্চিমবঙ্গকে শেষ করেছে, যারা পশ্চিমবঙ্গকে তছনছ করেছে, যারা মানুষকে ধোঁকা দিয়ে গেছে, যারা চারিদিকে সন্ত্রাস করেছে, যাদের জন্য মানুষ ভয় গুটিয়ে গেছিল, যাদের জন্য গণতান্ত্রিক অধিকার সুরক্ষিত হচ্ছিল না, আজকে তারা এসে বলছে আমাদেরকে সুযোগ দিন, আমরা লাল ফেরাবো, হাল ফেরাবো। 29 বছরে কি হয়েছে শুনবেন? স্কুল সার্ভিস কমিশন তৈরি হয়েছে, আর সেই স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা প্রতি বছর হতো। এই বামেদের সময় শিক্ষা ব্যবস্থার যে উন্নতি হয়েছিল, এই তৃণমূল কংগ্রেস এসে সেটাকে ধ্বংস করেছে। বামেদের সময় প্রথম প্রজন্মের শিক্ষার্থীরা তারা সঠিক মানের শিক্ষা পেয়েছে। বামেদের সময় যেভাবে এই ভূমি সংস্কার হয়েছে, ক্ষুদ্র সঞ্চয়ে পশ্চিমবঙ্গ প্রথম ছিল, সেই পশ্চিমবঙ্গকে ক্ষুদ্র সঞ্চয়ে প্রথম থাকা পশ্চিমবঙ্গকে চিট ফান্ডের পশ্চিমবঙ্গে পরিণত করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় চিট করেছে রাজ্যের বেকার যুবক যুবতীদের সঙ্গে, সে চিটিং করেছে খেটে খাওয়া মানুষদের সঙ্গে, এ সকলের সঙ্গে প্রতারণা করেছে। ধোঁয়া নিয়ে এত প্রকাণ্ড কাণ্ড হচ্ছে, ধোঁয়া নিয়ে দেখো পিছনে ফ্যাক্টরিতে ধোঁয়া বেরোচ্ছে। হ্যাঁ, এই ধোঁয়াটা দেখি আমি বলেছিলাম এরপরে যাতায়াতের পথে না আরো অনেক জায়গা থেকে দেখবেন ধোঁয়া বেরোচ্ছে। এবার আপনারা কি বলবেন আমি একটুখানি শোনার জন্য অপেক্ষায় রইলাম। এই ধোঁয়া হচ্ছে সেই ধোঁয়া, এটা বিড়ি সিগারেটের ধোঁয়া নয়, যেটা আমাদের বিরোধী পক্ষরা বলছে যে বিড়ি সিগারেটের ধোঁয়া দেখেছে রচনা ব্যানার্জি। বিড়ি সিগারেটের ধোঁয়া নয়, এটা আমাদের কলকারখানার ধোঁয়া। সেই ইট ভাটার ধোঁয়া যদি কারখানার প্রদর্শন হয়, এর থেকে লজ্জাজনক আর কিছু হতে পারে না। তাহলে কি পশ্চিমবঙ্গের এই বেকার যুবক যুবতী যারা ধরুন এমএ বিএড করছেন, এমএসসি বিএড করছেন, তাদেরকে কি ইটভাটার শ্রমিক হতে বলছেন? রচনা বন্দ্যোপাধ্যায় কি তাদের ইটভাটার শ্রমিক হতে বলছেন? যে তোমরা এমএ বিএড করেছো, এমএসসি বিএড করেছো, তোমরা যাও, তোমাদের কোনো কিছু করতে হবে না, ওই কারখানা, ওই যে কারখানার ধোঁয়া দেখছো ওই কারখানায় কাজ করবে। আর ওই কারখানাটা যদি এখন যদি ইট ভাটার ধোঁয়া যদি ধরুন কারখানার প্রদর্শন হতে পারে, তাহলে নিশ্চিতভাবে বুঝতে হবে যে এ রাজ্যের শিক্ষিত বেকার যুবক যুবতীদের রচনা বন্দ্যোপাধ্যায়রা চাইছেন ইট ভাটার শ্রমিক তৈরি করতে। দেখুন পশ্চিমবঙ্গে এখন এমন অবস্থা দাঁড়িয়েছে, সত্যি সত্যি দেখেছেন দুদিন আগেই শিক্ষিত বেকার যুবক যুবতীদের মাত্র 3000 টাকার বিনিময়ে কাজ করতে হচ্ছে। লজ্জা পশ্চিমবঙ্গের। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে না এসএসসি হয়েছে প্রতি বছর,
না প্রতি বছর টেট হয়েছে, না কোনো বেসরকারি কর্মসংস্থানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে তো অনেক কিছু উদ্বোধন করতে দেখেছেন। আচ্ছা, মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কোনো ইটভাটা উদ্বোধন করেছে? ওই রচনাকে জিজ্ঞাসা করবেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা ছবি তুমি দেখিয়ে দিও যে ও কোনো একটা ইটভাটা উদ্বোধন করেছে। ব্যাঙ্গালোরে একটা বোমা পড়েছিল, লক্ষ্ণৌও কর্ণাটকের, আমাদের এখানকার নয়। 2 ঘন্টায় বাংলায় লুকিয়েছিল, 2 ঘন্টার মধ্যে আমরা ধরে দিয়েছি আমাদের পুলিশ। আরে জঙ্গিদের তো মুক্তাঞ্চল হয়ে দাঁড়িয়েছে, জঙ্গিদের মুক্তাঞ্চল তৈরি হয়েছে। দেখুন ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন কেমন ভাবুন। এখানে ইডি এসে প্রহিত হয়, এনআইএ তারা তদন্ত করতে পারে না, আর জঙ্গিরা অবাধে ঘুরে বেড়ায়। এই হচ্ছে পশ্চিমবঙ্গের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন। জানতে পেরে 2 ঘন্টায় ধরে দিয়েছি। তার আগে কি করছিলেন 28 দিন ধরে? তার আগে এই যে কলকাতা দীঘা ঘুরে বেড়ালো, কি করছিলেন? এই তো মুক্তাঞ্চল বানিয়েছেন, এ তো দুষ্কৃতীদের মুক্তাঞ্চল বানিয়েছেন, জঙ্গিদের মুক্তাঞ্চল বানিয়েছেন। এ তো শাহজাহান জাহাঙ্গীরদের শওকতদের পার্টি বানিয়েছেন। তৃণমূল কংগ্রেস তো আর মানে সাধারণ মানুষের বা সাধারণ তৃণমূল কংগ্রেস কর্মীদের তো আর তৃণমূল কংগ্রেস দল নয়। ও তো শাহজাহান জাহাঙ্গীর শওকতদের, আরাবুলদের পার্টি, অনুব্রতদের পার্টি, ও পার্থ চট্টোপাধ্যায়, মানিক ভট্টাচার্যের পার্টি। ফলে তৃণমূল কংগ্রেস আর ওই সাধারণ কর্মীদের বা সাধারণ মানুষের পার্টি নয়, ও হচ্ছে দুষ্কৃতীদের আর দুর্নীতিগ্রস্তদের পার্টি। ফলে ওদের সেই তৃণমূল কংগ্রেসের প্রশাসন চললে, তাদের দ্বারা প্রশাসন পরিচালিত হলে জঙ্গিরা এই পশ্চিমবঙ্গকে মুক্তাঞ্চল মনে করবেন, এবং সেই মুক্তাঞ্চল মনে করেই কলকাতা দীঘাতে ঘুরে বেড়িয়েছেন। কি করে ঘুরে বেড়ায় এই এতদিন ধরে? কেউ কিচ্ছু জানলেন না। আজকে বলুন যে পশ্চিমবঙ্গে কেন এসে ইডি একটা তদন্ত করতে পারে না? ইডি তদন্ত করতে গেলে প্রহিত হয়, কেন শাহজাহানের বাড়িতে গেলে প্রহিত হবে? কেন এনআইএ ভূপতিনগরে তদন্ত করতে পারবে না? আর যত যে দুষ্কর্ম দেখছেন সকলের সঙ্গে জড়িত কে? তৃণমূল কংগ্রেস। ভালো করে খোঁজ লাগিয়ে দেখুন যে কার কার সহায়তায় এই পশ্চিমবঙ্গে এতদিন ধরে এই জঙ্গিরা ছিল। বেশ নিশ্চিত ভাবেই তারা যখন এখানে এসছে, তারা কিচ্ছু না জেনে চলে এলো, দীঘার কলকাতায় ঘুরে বেড়ালো। এর তদন্ত তো প্রথমে হওয়া উচিত যে এতদিন ধরে কলকাতায় কার সহযোগিতায় থাকলো বা দীঘাতে কার সহযোগিতায় থাকলো, খুব পরিষ্কার হয়ে যাবে। 4টা জনের পরে উনি কি আর মানে আগেও হুগলিতে ফিরবেন? আগে উত্তরটা দেবেন, মানে হুগলিতে গিয়ে উত্তর দেবেন নাকি কলকাতার বাড়িতে বসে উত্তর দেবেন? ওদের যাদের পাঠায় এর আগে, বিশেষ করে যে সমস্ত ওই কোট আনকোট ওই নায়ক নায়িকাদের পাঠিয়েছিল, তাদের কতজনকে ওই সেই অঞ্চলের মানুষ, সেই সংসদ ক্ষেত্রের মানুষ পেয়েছিল? এবছর কেন নুসরতকে, কেন মিমিকে টিকিট দিলেন না কেন? সেই অঞ্চলের মানুষ, বসিরহাটের মানুষ, যাদবপুরের মানুষ এবার টিকিট দিয়েছেন আর এক রত্নকে, সায়নী ঘোষ। আবার আর এক রত্ন খুঁজে পেয়েছেন, এই রচনা। ফলে সব রত্নের ছড়াছড়ি খুঁজে পাবেন তো। কেজরিওয়াল গ্রেপ্তার হতে পারে, মমতা বন্দ্যোপাধ্যায় কেন গ্রেপ্তার হয় না? এ ভালোবাসা কার? এ বদান্যতা কার? 4 জুনের পর মুখ্যমন্ত্রী আশঙ্কা করছে গ্রেপ্তারে। তিনি বারবার বলছে 4 জুনের পর কি হবে, তুমি তো বাংলাকে জেলখানা বানিয়ে দিয়েছো, পুরো বাংলাটাকে। কেন কেজরিওয়াল লোকসভা ভোটের আগে গ্রেপ্তার হতে পারলে কেন মমতা বন্দ্যোপাধ্যায় গ্রেপ্তার হবে না? ও চাইছে, এখন মানুষ এই যে প্রশ্নগুলো করছে না, যে কেজরিওয়াল গ্রেপ্তার হলেও মমতা বন্দ্যোপাধ্যায় কেন গ্রেপ্তার হয় না, ও বুঝতে পারছে যে বিজেপির ভোট কমবে এতে। ও বিজেপির ভোট বাড়ানোর জন্য এসব বলছে। মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত পরিষ্কার অঙ্কে ও এখন বিজেপির ভোট বাড়াচ্ছে, কারণ ওকে বিজেপির ভোট না বাড়ালে ওকে জেলে ভরুন। সিপিএম বা কংগ্রেস তারা একে অপরের হাত ধরে লড়াই করছে, এবং এই তৃতীয় যে শক্তি, মূলত যে বিরোধী শক্তি, সেই বিরোধী শক্তিকে মমতা বন্দ্যোপাধ্যায় আরএসএস ভয় পেয়েছে। সেই ভয় পাওয়া থেকে এই আতঙ্কের আওয়াজ শুনতে পাচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায় এই সমস্ত কথাবার্তা বলছেন আসলে আতঙ্কিত হয়ে বলছেন। ও বুঝতে পারছেন যে ওর ভোটের পরিমাণ কমবে এবং আগামী বিধানসভা নির্বাচনের পরে ও আর ক্ষমতায় থাকতে পারবে না। ফলে উনি আতঙ্কিত হয়ে পড়েছেন। এখন এদিকে খবর দিলেই এরা অন্য ব্যবস্থা করবে। এরা দেখবেন ওই সেন্ট্রাল আইবিকে হয়তো পিটিয়ে দেবে, এদিকে যেমন পিটিয়েছে, কেন্দ্রীয় বাহিনীকে পিটিয়েছে, এনআইএ তদন্ত করতে দেয়নি। এ চাইছে কি? যুক্তরাষ্ট্রীয় কাঠামো পুরো ভেঙে দিতে চাইছে। দেখুন ভারতবর্ষে যে যুক্তরাষ্ট্রীয় কাঠামো আছে, সেখানে কেন্দ্র রাজ্যের যে সম্পর্ক হওয়া উচিত, এই পশ্চিমবঙ্গ বিশেষ করে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকালে যেভাবে বারবার কেন্দ্রীয় সংস্থাগুলো আক্রান্ত হয়েছে,
তাতে যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে দুর্বল করে। মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে দুর্বল করে গণতন্ত্রকে দুর্বল করতে। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় গণতান্ত্রিক সরকার পরিচালনা করতে একেবারেই অক্ষম। তাই মমতা বন্দ্যোপাধ্যায় চান যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে দুর্বল করে একটা অগণতান্ত্রিক সরকার চান।